ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিভিন্ন টার্মিনালে টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনেই নানা অভিযোগ। টিকিটের যে মূল দাম 550 টাকা, এর বিপরীতে টিকিটে নেওয়া হচ্ছে 650 টাকা করে। সবাই সিট পাচ্ছে পেছনের দিকে, সামনের দিকে কোনো সিট নাই। তাহলে সামনের দিকে সিটগুলো গেল কোথায়? 5টা 6টা করে ছেলে ঢুকায়, তারপরে একটা করে মেয়ে। 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টারে বলতেছে অমুক 1 তারিখের বা 4 তারিখের 5 তারিখের টিকিট নাই। মানতে নারাজ কর্তৃপক্ষ। যাত্রীর চাহিদা মাফিক হয়তো সিট পাচ্ছে না, এই জন্যই বলতেছে। এটা বিআরটিএ থেকে অনুমোদিত যে ভাড়া, তার থেকেও 2 সেট 5 টাকা পারতপক্ষে আমরা কম নিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর আবাসিক এলাকায় শপিং মলের কারণে ভয়াবহ যানজটের শিকার হচ্ছেন নগরবাসী। দুর্ভোগ চরমে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্তমন্ত্রী। রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়, উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। গুপ্ত হত্যার মতো বড় ধরনের নাশকতায় চট্টগ্রামের 54 জঙ্গি সদস্যের সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে। বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে আর্থসামাজিক পরিস্থিতির অবনতি ঘটছে, অভিযোগ স্থানীয়দের। ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির তাগিদ। এবং 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারে আলাদা করা হলো 3 মাসের অপূর্ণাঙ্গ যমজকে। সুস্থ করতে ধাপে ধাপে চলবে আরও অস্ত্রোপচার। সামনে ঈদ, শুরু হয়েছে ঈদ উদযাপনের নানা আয়োজন। আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। নির্ধারিত সময়ের আগে থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ টিকিট প্রত্যাশীদের। দাম নিয়েও রয়েছে অভিযোগ। টিকিট বিক্রেতারা জানালেন, অনলাইনে আগে ভাগে কিছু টিকিট বিক্রি হয়ে যাওয়ায় এই পরিস্থিতি। সেহরির সময় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের মাথায় প্রখর সূর্যের তাপ, তবু অপেক্ষা। ঢাকার গাবতলী কাউন্টারে আসা কেউই আজ ফিরবেন না টিকিট ছাড়া। প্রথম দিনে দীর্ঘ প্রতীক্ষায় টিকিট মিললেও সেটি পছন্দের আসন না হওয়ায় হতাশ অনেক প্রত্যাশী। প্রথমে যে দাঁড়ের টিকিটটা করছে সে টিকিট পাইছে 6 নম্বর সারিতে, তাহলে চিন্তা করেন আমরা টিকিটটা কোথায় পাবো? কাউন্টার থেকে খুব ধীরে টিকিট ছাড়ছে। টিকিটের যে মূল দাম 550 টাকা, এর বিপরীতে টিকিটে নেওয়া হচ্ছে 650 টাকা করে। 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। সবাই সিট পাচ্ছে পেছনের দিকে, সামনের দিকে কোনো সিট নাই। তাহলে সামনের দিকে সিটগুলো গেল কোথায়? রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, কল্যাণপুর সহ অন্যান্য কাউন্টারগুলোর চিত্র অনেকটা একই রকম। সকাল 7টা থেকে টিকিট বিক্রি শুরু হবার মাত্র 5 ঘন্টার মধ্যে জুলাইয়ের 1 ও 5 তারিখে টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ প্রত্যাশীরা। পাশাপাশি নারীদের আলাদা লাইন না থাকায় বিড়ম্বনায় তারাও। 2 ঘন্টা যাবত দাঁড়ায় আছি। ছেলেদের একটু বড় লাইন, তো দেখা যায় যে এরা 5টা 6টা করে ছেলে ঢুকায়, তারপরে একটা করে মেয়ে। কাউন্টারে আসার পরে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাউন্টারে বলতেছে অমুক 1 তারিখের বা 4 তারিখের 5 তারিখের টিকিট নাই। অনলাইনে উল্লেখযোগ্য পরিমাণ টিকিট বিক্রি হওয়ায় ঘরমুখো মানুষেরা প্রত্যাশিত টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে দাম বেশি নেবার অভিযোগ অস্বীকার করেছেন তারা। অনলাইনেও আমরা টিকিট ছেড়েছি এবং রানিংও আমরা টিকিট ছেড়েছি। আসলে যাত্রীর চাহিদা মাফিক হয়তো সিট পাচ্ছে না, এই জন্যই বলতেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই। এটা বিআরটিএ থেকে অনুমোদিত যে ভাড়া, তার থেকেও 2 সেট 5 টাকা পারতপক্ষে আমরা কম নিচ্ছি। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। 30 জুন থেকে 5 জুলাইয়ের আগাম টিকিট প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত দেয়া হবে বলে জানিয়েছে বাস কাউন্টারগুলো। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। মৌটুসী, ঈদে ঘরমুখী মানুষের যে আজকে বাসের অগ্রিম টিকিট দিচ্ছে, আজকে থেকে শুরু। আমি সকাল থেকে সেই তথ্যই জানাচ্ছিলাম। তো আপনাকে বলতে চাই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাবতলী বাস কাউন্টারে। আর সকাল থেকে মানুষ কিন্তু এখানে ভিড় করছেন, অর্থাৎ ভোর থেকে, অর্থাৎ সেহরি খেয়েই মানুষ কিন্তু এই কাউন্টারে চলে এসেছেন। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের সংখ্যাও কমে গেছে। অর্থাৎ যারা ভোরে এসেছিলেন তারা কিন্তু মোটামুটি টিকিট পেয়ে গেছেন, যারা টিকিট পেয়ে গেছেন তারা চলে গেছেন। মোটামুটি এখন বলা যায় যে
মানুষের সংখ্যা অর্থাৎ টিকিট প্রত্যাশী যারা ঘরমুখী মানুষ, সেই টিকিট প্রত্যাশীদের সংখ্যা কিন্তু একটু কমে এসেছে। এখন মোটামুটি বলা যায় যে এখানে যে কাউন্টারে আমরা রয়েছি সেই কাউন্টারে মূলত উত্তরবঙ্গের যেই জেলাগুলো রয়েছে, সেই যেই উত্তরবঙ্গের যে স্থানগুলো রয়েছে সেখানে মূলত টিকিট দেওয়া হচ্ছে। এবং এখানে বরাবরই এর আগে বলেছিলাম, আবারও বলে রাখি, সেটি হচ্ছে যে 1 তারিখ, 30 তারিখ থেকে 1 তারিখ এবং 4 তারিখ এবং 5 তারিখের টিকিটের আসলে ব্যাপক এখানে সংকট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বা বিভিন্ন অভিযোগও, বিভিন্ন ছোট বড় অভিযোগ আমরা শুনেছি। সেটি হচ্ছে যে অনেক সময় ভাড়া বেশি নেওয়ার একটা অভিযোগ আমরা শুনেছি। এবং এখানে যেই বিশেষ করে 4 তারিখ অর্থাৎ সম্ভাব্য 6 তারিখে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য মূলত 4 তারিখের একটি চাপ আসলে রয়েছে। তো 4 তারিখের টিকিট এবং 1 তারিখের টিকিটের খুব এখানে সংকট দেখা দিয়েছে এবং অনেকেই এখানে ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ভোর থেকে যারা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করেছিলেন তারা আসলে প্রায় একজন 4 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আসলে তারা অনেকেই টিকিট পাননি বলে তাদের আসলে ক্ষোভ রয়েছে। তো তারপরেও কেউ এত ক্ষোভের পরেও, এত অভিযোগের পরেও তারপর কেউ টিকিট পেয়েছেন এবং তাদের প্রিয়জনের সাথে ঈদ করবেন, টিকিট পেয়েছেন, তাদের প্রিয়জনের সাথে ঈদ করবেন, এই জন্য তারা অনেকে খুব খুশিও রয়েছেন। তো সব মিলিয়ে গাবতলী বাস কাউন্টার থেকে আমার কাছে এই ছিল তথ্য। মৌটুসী। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদের আগাম টিকিট বিক্রির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা শপিং মলের কারণে রমজানে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর আবাসিক এলাকার এসব শপিং মলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তারেকুল হাসান আশিকের রিপোর্ট। এটি রাজধানীর একটি আবাসিক এলাকা। কাগজে কলমে আবাসিক হলেও চিত্র সম্পূর্ণই ভিন্ন। এরকম বেশ কিছু জায়গায় গড়ে উঠেছে শপিং মল সহ শত শত প্রতিষ্ঠান। ঈদকে সামনে রেখে এসব স্থানে বেড়েছে মানুষের আনাগোনা, সেই সঙ্গে বেড়েছে নগরবাসীর ভোগান্তি। এখানে বেশি বেশি মার্কেট হওয়ার জন্য এখানে প্রতিনিয়ত খুব যানজটের সৃষ্টি হচ্ছে। সিদ্ধেশ্বরী এলাকা ছিল নীরব এলাকা, কিন্তু এটা এখন এমন সরব হয়েছে এখানে আর বসবাসের উপযোগী কোনো মানুষের অবস্থাটা নেই। আমাদের খুব সমস্যা, কারণ গাড়ি বের করা যায় না, এত বেশি শপিং সেন্টার এবং হয়েছে, দোকানপাট হয়েছে, পূর্বের তুলনায় মানে 100-150 গুণ বেশি হয়ে গেছে। এই সমস্যার জন্য আইনের যথাযথ প্রয়োগ সহ প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘদিন ধরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শিথিলতা, আইনকে যথাযথভাবে প্রয়োগ না করা, আজকে আবাসিক এলাকাগুলো প্রায় এই বাণিজ্যিক ভবন অথবা অবৈধ ব্যবহারকারীদের জন্য অচল হয়ে যাচ্ছে। আসলে যেটা উচিত, কঠোরভাবে পুরো কাজটা শেষ করা। বেঁধে দেয়া সময়ের মধ্যে এসব শপিং মল সঠিক ব্যবস্থাপনায় আনা না হলে প্লট বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন গণপূর্ত মন্ত্রী। আমরা এখানে আপনার ধরেন এই বিল্ডিংটা আমি করতেছি এবং নিচে আপনার যদি আপনার পার্কিং জন্য রাখলাম, নিচে একটা দোকান হয়ে গেল, এটা তো হবে না। দিস ল্যান্ড ফর ইউর রেসিডেন্স, যদি এটা তার না করে, আমাদের যে সময় আছে আমরা আরো সহনীয় পর্যায়ে যাব, যদি না করে উইল ক্যান্সেল দ্য প্লট। রাজুকের তথ্য মতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা এমন শপিং মলের সংখ্যা কয়েক হাজার। ফলে বিভিন্ন উপলক্ষ সহ নানা কারণে যেমনি বেড়েছে নাগরিক ভোগান্তি, তেমনি এলাকাগুলো হারিয়েছে চিরচেনা আবাসিক রূপ। তাই দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে গাড়ির চাপ, ফলে সৃষ্টি হয়েছে যানজটের। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম যে রাজধানীর প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ এবং বলা যায় যে ভালো যানজটের সকাল থেকে আমরা দেখেছি যে ভালো এই প্রধান সড়কগুলিতে বেশ যানজট রয়েছে। এবং আমরা যেমনটি সকালে দেখছিলাম যে প্রত্যেকটি সিগন্যালে আমরা দেখেছি যে গাড়ি পার হতে প্রতিটি সিগন্যালে বড় বড় সিগন্যাল যেগুলি, সেখানে কিন্তু অনেক সময় লাগছে এবং এর ফলে কিন্তু আসলে ধীরে ধীরে
যানজটের সৃষ্টি হচ্ছে এবং এই মূল সড়কগুলোতে যানজটের কারণে কিন্তু আস্তে আস্তে যে সংযোগ সড়কগুলো রয়েছে বা ছোট সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আসলে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি কাকরাইলে এবং আপনি দেখতেই পাচ্ছেন কাকরাইলে কিন্তু এই মুহূর্তে এই যে সব এই যে গাড়িগুলো আসলে মূলত সাত রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভারের উপর থেকে এই কাকরাইলের দিকে আসছে, অথবা যে গাড়িগুলো শেরাটনের মোড় হয়ে ওপাশ থেকে মিন্টু রোড হয়ে এদিকে আসছে, সব গাড়িগুলোকে কিন্তু এখানে এসেই বেশ কিছু সময় তাদের যানজটের কবলে পড়ে বেশ খানিকটা সময় তাদের এখানে সময় নষ্ট হচ্ছে। কিন্তু ঠিক উল্টা পাশে কিন্তু আসলে তেমনটি যানজট নেই, কারণ এই একমুখী যানজটই এখন পর্যন্ত। কারণ যেহেতু আসলে এই মুহূর্তে 2টা বাজে, আরো 1.5 ঘন্টা পরে অফিস ছুটি হবে, তখন কিন্তু আসলে এই যানজটটা যখন দুই দিকেই গাড়ির সমান চাপ হবে তখন আসলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে যানজটের কি পরিমাণ যানজটটা সৃষ্টি হবে। কিন্তু আজকে যে সকাল থেকে আমরা দেখলাম যে তাপমাত্রা অনেক বেশি, যে কারণে আসলে যানজটে এই রোদের মধ্যে যারা যানজটে অপেক্ষা করছেন এই রোজা রেখে আসলে সেসব যাত্রীদের কিন্তু আসলে দুর্ভোগের আসলে সীমা নেই, কারণ এই প্রচন্ড গরমে যানজটে অপেক্ষা করা। এবং আমি যেমনটি বলছিলাম যে আমি রাজধানীর মূল সড়কগুলো ঘুরে এসে যারা মূল সড়কগুলো দিয়ে যাচ্ছেন বা তারা কিন্তু প্রতিটি সিগন্যালে কিন্তু তাদের এই যানজটের কবলে পড়তে হচ্ছে। কারণ সাধারণত নর্মালি প্রত্যেকটা সিগন্যালে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট হলেও এখন কিন্তু আমরা যেমনটি দেখেছি এই সিগন্যালটিও প্রায় 15 মিনিট ধরে যারা আছেন তারা 15 মিনিট ধরে বসে আছেন। তো স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আসলে যানজটের দুর্ভোগই আসলে রাজধানীবাসীকে যারা পথচারী যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন তাদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে গাড়ির চাপ। রাজধানীর কাকরাইল থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে যোগ দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যগণ। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। দুপুরের সময় আরো থাকছে। 5 ঘন্টা পর রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ শুরু। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়, দুদিকে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে জলাশয় থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর মজুদ নয়, বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য এগুলো মজুত করা হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। 18 ও 19 জুন উত্তরা 16 নম্বর সেক্টরের জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় উদ্ধার করা অস্ত্র সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়। পুলিশ বলছে 95টি বিদেশি পিস্তল সহ উদ্ধার করা গুলি, বেয়নেট ও ম্যাগজিনগুলো নতুন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এই ধরনের অস্ত্র ব্যবহার করলেও সেগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম লেখা থাকে, কিন্তু উদ্ধার হওয়া এসব অস্ত্রে তা ছিল না। আশপাশের পুলিশের তল্লাশি চৌকি থাকার পরও কিভাবে নম্বরবিহীন একটি গাড়ি এত অস্ত্র মজুত করলো, এসএমজির ম্যাগজিন পাওয়া গেল কিন্তু অস্ত্র কোথায়? এরকম নানা প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার উত্তর ছিল তদন্তের পর বলা যাবে। একটি চক্র যারা আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, অসাধু উদ্দেশ্যে ক্ষমতা দখল করতে চায় এবং বিভিন্ন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, এই ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রই এটি একটি অংশ ছিল। এখানে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আমাদের 2টা চেকপোস্ট রয়েছে। সুতরাং এইগুলো কনভেনশনাল রোড দিয়ে আসেনি, আনকনভেনশনাল রোড দিয়ে, অর্থাৎ উত্তরার বিভিন্ন সেক্টরের ভিতর দিয়ে নির্জন এলাকা দিয়ে এখানে এনে ডাম্পিং করা হয়েছে বলে আমাদের বিশ্বাস। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হত্যার মতো বড় ধরনের নাশকতায় চট্টগ্রামের 54 জঙ্গি সদস্যের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যই 20 জন। বাকিরা জেএমবি, হুজি, হামজা ব্রিগেড এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তবে এর মধ্যে কয়েকজন বর্তমানে বিদেশে পালিয়ে থেকে দেশের জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় তাদের গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বরাবরই জঙ্গি সংগঠনগুলো বড় ধরনের প্রভাব রেখে চলেছে চট্টগ্রামে। হরকাতুল জিহাদ হুজির উত্থান এখান থেকেই। সবশেষ পুলিশের শীর্ষ পর্যায় থেকে প্রস্তুতকৃত জঙ্গিদের তালিকায় 54 জনই এখানকার। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিভিন্ন স্বনামধন্য ঘরের সন্তানরাও এই তালিকার মধ্যে রয়েছে মর্মে আমরা দেখেছি। এই তালিকার বাহিরেও আরো জঙ্গি সংশ্লিষ্ট কাজে অনেকে নিয়োজিত রয়েছেন মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। তালিকার 54 জনের মধ্যে 1 নম্বরে রয়েছে জেএমবি সদস্য মঞ্জুরুল মুরাদের নাম, আর আনসারুল্লাহ বাংলা টিমের একমাত্র সদস্য হিসেবে রয়েছে আসিফ আদনান। বাকিদের মধ্যে রয়েছে জেএমবি সদস্য 4 জন, হিজবুত তাহরীর 20 জন, শহীদ হামজা ব্রিগেডের 5 জন এবং হরকাতুল জিহাদের 1 জন। 23 জনের সাংগঠনিক পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। স্থায়ী ঠিকানা তাদের চট্টগ্রামে, কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ইতিমধ্যে বিভিন্ন সময় অপরাধ সংঘটিত হয়েছিল, সিলেট, ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ায়, তো সবার মিলে যাদের বাড়ি এখানে তাদের আমরা এখানে অভিযান পরিচালনা করছি। এই তালিকা অনুযায়ী গত 1 সপ্তাহ ধরে পুলিশ চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কয়েকজন বিদেশে পলাতক থাকা অবস্থায় দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তালিকার বেশ কিছু জঙ্গি ইতিমধ্যে বিভিন্ন সময় বিদেশে পাড়ি জমিয়েছেন মর্মে আমরা গোপনে জানতে পেরেছি। বিদেশেরটাও আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা তাদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য হয়তো আমরা নিব। সবশেষ বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বাংলাবাইয়ের ঘনিষ্ঠ সহযোগী তালিকার 20 ও 21 নম্বর সদস্য জুলফিকার আলী এবং সালাউদ্দিন রুবেলকে পুলিশ গ্রেপ্তার করে। একই সময় রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল তালিকার 24 নম্বরে থাকা অপর এক হিজবুত তাহরীর সদস্যকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার গুপ্ত হত্যা বন্ধে ব্যর্থ হয়ে জঙ্গি দমনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গুপ্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, অত্যাচার নিপীড়নের সফলতা ছাড়া অন্য সব দিক থেকে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আপনি আজকে বিচারের জন্য যাবেন, সেখানে আপনাকে নীরবে নিভৃতে কাঁপতে হয়েছে। যখন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই গুপ্ত হত্যা বন্ধ করতে, সন্ত্রাস বন্ধ করতে, জঙ্গিবাদের উত্থানকে বন্ধ করতে, তখন তারা এই অভিযানের নাম করে খুব শক্ত হাতে আমরা দমন করছি, তারা গোটা বাংলাদেশের মানুষের উপরেই ঝাঁপিয়ে পড়েছেন, বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ ঘোষণা করে। পূবালী ব্যাংকের 36 কোটি 80 লাখ টাকা আত্মসাতের 8টি মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে কড়া নিরাপত্তায় ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় আসলাম চৌধুরীকে। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল কাদের 8টি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2014 থেকে 2015 সাল পর্যন্ত 1 বছরে পূবালী ব্যাংক সিডিএ শাখার টাকা আত্মসাতের ঘটনায় সহকারী মহাব্যবস্থাপক SN ইয়াহিয়া এই মামলাগুলো করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগে গত 15 মে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। 2.5 ঘন্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে 3.5 মাসের অপূর্ণাঙ্গ যমজকে আলাদা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের 18 সদস্যের একটি মেডিকেল টিম। চিকিৎসকরা জানিয়েছেন, 3 মাসের দীর্ঘ চিকিৎসার পর মোহাম্মদ আলী নামে এই ছেলে শিশুকে ধাপে ধাপে আরও অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হবে। 3 সুস্থ কন্যা সন্তান জন্মদানের পর এবছরের 7 মার্চ বাগেরহাটের রামপালে মোসাম্মদ হীরামণি প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ যমজ শিশু জন্মদান। একটি পূর্ণাঙ্গ শিশুর উপর ভর করে ছিল আরেকটি শিশুর পেটের নিচের অর্ধেক সহ শরীরের নিম্নাঙ্গ। তার উদ্ধাঙ্গর মাথা, বুক ও দুহাত নেই। সে পূর্ণাঙ্গ শিশুটির উপর নির্ভর করে বেঁচেছিল। আমার সবকিছু বেঁচে কিনে আমার ইচ্ছা হচ্ছে ডাক্তার বানাবো।
বাচ্চাটা যখন হয় বাসায় বসে নর্মালই হয়েছে, সেদিনই খুলনা 250 বেড নিয়ে এসছি। আমার ছেলের নাম মোহাম্মদ আলী, খুব শখ করে নামটা রাখছি। তারপরে এই যে অপারেশনে অনেক টাকা, অপারেশনটা রুহুল স্যার বলছে যে অপারেশনটা ফ্রি করে দেবো। 10 তারিখে অপূর্ণাঙ্গ যমজের এ সমস্যা নিয়ে শিশুটি ভর্তি হয় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ 3 মাসের চিকিৎসার পরে শিশুটিকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। পেডিয়াট্রিক বিভাগের চেয়ারম্যান ডাক্তার রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল অপূর্ণাঙ্গ শরীরের অংশকে পূর্ণাঙ্গ শিশুটি থেকে আলাদা করেন। পুরো অস্ত্রোপচারটি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি দেখানো হয়। এ সময় শুধু শিশু স্বজনেরাই না, অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উপস্থিত সবাই। 2.5 ঘন্টার অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা গণমাধ্যমের সাথে কথা বলেন। আর একটু বাচ্চা যখন স্কুল গোয়িং হবে তার তো আরো অনেকগুলি ডিফেক্ট আছে, এগুলি আমরা পর্যায়ক্রমে একটা একটা করে ওইটা পরবর্তী পর্যায়ক্রমে আমরা এগুলি। অপারেশনটা সাকসেসফুল হয়েছে, খুবই ভালো লাগছে। আল্লাহর উপর এটাই যে আল্লাহ ভরসা করে আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দিক। অস্ত্রোপচার সফল হলেও শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানালেন চিকিৎসকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে ঝুলে থাকা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন সমস্যার সমাধান হয়নি আজও। রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের নাগরিকত্ব নিয়ে সম্মানজনকভাবে ফেরত পাঠানো হলে তাদের আপত্তি নেই। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দাবি, রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা দরকার। অবশ্যই এই ব্যাপারে শিগগিরই উজ্জ্বল সম্ভাবনা তৈরির আশা করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ায় অবস্থিত দুটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। এ দুটি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে 32,000। এর বাইরেও প্রায় 5 লাখ অনিবন্ধিত শরণার্থী রয়েছে বলে ধারণা করা হলেও এর সঠিক পরিসংখ্যান কেউ জানে না। দীর্ঘ সময় ধরে নানা কারণে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরার বিষয়টি এখনও ঝুলে আছে। তবে রোহিঙ্গারা বলছে, সম্মানজনক প্রত্যাবাসন হলে তারা স্বদেশে ফিরে যাবে। আমরা মায়ানমারের নাগরিক, আমরা বাঙালি না। আমরা আরখানে রোহিঙ্গা নাগরিকত্ব পেয়ে আমরা বসবাস করতে চাই। স্থানীয়দের দাবি, রোহিঙ্গাদের কারণে নানা অপরাধ ও কক্সবাজারের আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই এ সমস্যার দ্রুত সমাধান চান তারা। জঙ্গি গোষ্ঠীদের সাথে এদের সম্পৃক্ততার কারণে এলাকায় মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করতেছে। যে সামাজিক অনাচার তারা সৃষ্টি করেছে, এখান থেকে ত্রাণ পাওয়ার জন্য অতি সত্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রয়োজন। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। সব অনিশ্চয়তার একটা সমাধান করা উচিত, যাতে করে খুব তাড়াতাড়ি রোহিঙ্গা শরণার্থীরা প্রত্যাবাসিত তাদের স্বদেশে ফিরে যেতে পারে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা বলছেন, মিয়ানমারের সরকার পরিবর্তন হওয়ায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। এই সরকার পরিবর্তনের ফলে আমরা ভাবছি যে এটা আরো খানিকটা পজিটিভ হয়ে যাবে, হয়তো তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে এবং তাড়াতাড়ি হয়তো বা তারা এর একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। RRRCর দেয়া তথ্য মতে 1992 সালের শুরুর দিকে মিয়ানমার থেকে 2,52,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসে। পরবর্তীতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের মধ্যস্থতায় 2,36,599 জন শরণার্থী স্বদেশে ফিরে গেলেও মিয়ানমার সরকারের ছাড়পত্র না দেওয়ার কারণে অন্যরা স্বদেশে ফিরে যেতে পারেননি। সময় সংবাদ, কক্সবাজার। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের খবর। বৃষ্টিতে ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ। খেলা শুরু হয়ে 1 ওভার পর ম্যাচে বৃষ্টি হানা দিলে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু দল। এদিকে ফাইনালের টিকিট কাটতে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ব্রিজটাউনে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায়। 5 ম্যাচে 2 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে নেট রান রেটে পিছিয়ে থাকায় 2-এ আছে অস্ট্রেলিয়া। আর 1 ম্যাচ কম খেলে টেবিলে 3 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ফাইনালের পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই ক্যারিবীয়দের। তবে গেল ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 139 রানের বড় হার আঙ্গুল তুলছে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপের দিকে। অন্যদিকে এই ম্যাচ জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে অজিদের। কিন্তু গেল ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে হোঁচট খেয়েছিল ম্যাথিউ ওয়েটরা। তাই এই ম্যাচে বেশ সাবধানী হয়েই খেলতে হবে অস্ট্রেলিয়ানদের।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় 5 ঘন্টা বন্ধ থাকার পর রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। সকালে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে পাথরবাহী একটি ট্রেন সয়দাবাদ এসে আনলোড শেষে চলে যাওয়ার সময় বগিটি লাইনচ্যুত হয়। এতে রেলওয়ের পূর্ব অংশের সঙ্গে পশ্চিম অংশের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস আটকা পড়ে। ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানোর পর রেল চলাচল শুরু হয়। জমে উঠেছে ঈদ বাজার। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন সহকর্মী হাজেরা শিউলি। ঈদ বাজারের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, জায়েদ, আপনি জানেন যে রোজা আজকে 14টা চলছে এবং ঈদের সময় যত কাছে আসছে তত ঈদের কেনাকাটায় নতুনত্ব যোগ হচ্ছে। সকাল থেকে আমি রাজধানী নিউ মার্কেট থেকে আপনাদেরকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলাম এবং সকাল 11টা এবং 12টার খবর আপনাদেরকে জানিয়েছিলাম ঈদের পোশাক, মেয়েদের পোশাক এবং জুতো সহ অন্যান্য কেনাকাটার খবর। এই মুহূর্তে আমি আছি একটি জুয়েলারি শো মিক্সড শপে, যেখানে মেয়েদের জুয়েলারি এবং জেন্টস, লেডিস, ব্যাগ, ঘড়ি সহ অন্যান্য সব ধরনের পণ্যই আছে। এবং আপনারা জানেন যে অনেকে ইতিমধ্যে ঈদের পোশাক কিনেছেন, এখন তারা তাদের পোশাকের সাথে মিলিয়ে জুয়েলারি কিনছেন। এছাড়া ঈদের সময় একটু ভিন্নভাবে নিজেদেরকে সাজাতে পছন্দ করেন নারীরা, সে কারণে ড্রেসের সাথে মিলিয়ে তারা বিভিন্ন ধরনের জুয়েলারি কিনছেন। এখানে যেমন কানের দুল আছে, তেমনি তারা ব্রেসলেট, নেকলেস, গলার চেইন এবং পায়েল সবকিছুই এই দিকেই তাদের বিশেষ আকর্ষণ। তো এবার ঈদে যেটা দেখা যাচ্ছে যে জুয়েলারির মধ্যে ডায়মন্ড কাট, গোল্ড প্লেট এবং অক্সিডাইজ সহ বিভিন্ন মেটালের জুয়েলারি আনা হয়েছে এবং তারা বলছেন যে ডায়মন্ড কাটের ডিজাইনগুলো চলছে, গোল্ড প্লেটও চলছে এবং 150 থেকে প্রায় 1000 টাকা এবং 1500 টাকার মধ্যেই এইসব জুয়েলারি পাওয়া যাচ্ছে এবং ক্রেতারাও সন্তুষ্ট। তবে তারা বলছেন যে ডিজাইনে নতুনত্ব কিছুটা নেই, তাদেরকে খুঁজতে হচ্ছে। এছাড়া ব্যাগ এবং ব্যাগ সহ জুতো এবং অন্যান্য আইটেমও তারা কিনছেন এবং ক্রেতারা বলছেন যে মোটামুটি বিক্রেতারা জানিয়েছেন যে মোটামুটি ক্রেতাদের সামর্থ্যের মধ্যে তারা এসব আইটেমগুলো রাখার চেষ্টা করেছেন। ইয়ারিং যেমন বিক্রি হচ্ছে 150 থেকে 1000 টাকার মধ্যে, তেমনি পায়েল বিক্রি করা হচ্ছে 500 থেকে 1000 টাকার মধ্যে এবং জুতো এবং ব্যাগও রাখা হয়েছে। রেক্সিনের ব্যাগ আছে, এছাড়া লেদারের ব্যাগও আছে এবং জেন্টস আইটেমও এখানে রাখা হয়েছে। পাশাপাশি আছে টি শার্ট, প্যান্ট, জিন্সের প্যান্ট, গাবার্ডিন প্যান্ট এবং অন্যান্য উপকরণও আছে। তো ঈদের কেনাকাটায় আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন যত বাড়ছে ক্রেতা সমাগম বাড়ছে। দুপুরে এই সময়ও কিন্তু এই শপিং মলেও দেখা যাচ্ছে যে মোটামুটি ক্রেতাদের ভিড় আছে, তবে বিকেল নাগাদ ভিড় অনেক বেশি বাড়ে। তো এই বিক্রেতারা সন্তুষ্ট, তারা বলছেন যে তাদের বিক্রি বেশ ভালোই হচ্ছে। তো ঈদে যত কাছে আসবে ততই তাদের কেনাকাটা তারা আশা করছেন যে বিক্রি তত বাড়বে। তো যাই, এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার এখনকার মধ্যে সর্বশেষ। দর্শক, জমতে শুরু করেছে ঈদ বাজার। নিউ মার্কেট থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। তীব্র পুঁজি সংকট আর শাড়ি তৈরিতে প্রয়োজনীয় সুতার অতিরিক্ত দামের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না ঐতিহ্যবাহী জামদানি শিল্প। ঈদকে সামনে রেখে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে শুরু হওয়া 10 দিনের জামদানি প্রদর্শনীতে এমনই আক্ষেপ জানালেন শাড়ির কারিগররা। যদিও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে জামদানি শিল্পীদের সব সমস্যার সমাধানে শিগগিরই পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুভ খানের রিপোর্ট। লাল পাড়ের ওপর সন্দেশ ফুল, ধূসর সাদার ভেতর জুই, কখনো বা মাধবী গোলাপ বা ময়ূরপঙ্খী, শাড়ির বুকে এ যেন আবহমান বাংলার চিরচেনা রূপ। চওড়া জরির পাড়, আবার অঙ্গজুড়ে ছড়িয়ে থাকা সুতার কারুকাজ, ঠিক রং বদলানো আকাশে কোটি তারার মেলা। বলছিলাম প্রায় হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কথা। নানা রং ও ডিজাইনের এমন জামদানি শাড়ির দেখা মিলছে জাতীয় জাদুঘরে। ক্রেতাদের চাহিদা আর পছন্দের বিষয় মাথায় রেখে প্রদর্শনীতে বাহারি রং আর ডিজাইনের শাড়ি এনেছেন বিক্রেতারা। যদিও শাড়ির দাম নিয়ে ক্ষোভ রয়েছে ক্রেতাদের। তো এখন কোন দোকান একটু বেশি যাবে ব্যবসার জন্য। ভারতের শাড়িগুলো দেখতেও সুন্দর, দামও রিজনেবল, এই জন্যই বাঙালিরা ভারতের দিকে বেশি অগ্রসর হচ্ছে। তবে সুতার দাম আর কারিগরদের মজুরি বেশি হওয়ায় শাড়ির উৎপাদন
খরচ বাড়ছে বলেই জানালেন ব্যবসায়ীরা। যে কস্টিং খরচ যায় তারপরে দাম কমানো কোনো সম্ভব না। আমাদের জামদানির ঐতিহ্যকে রক্ষা করার জন্য সরকারের ডিজাইন বিসিকের মাধ্যমে আছে, ডিজাইন আছে, কালার, রং টং এগুলি বা বিভিন্ন আর্থিক একটু সহযোগিতা করা দরকার। এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জামদানি শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী। শিল্প নগরী স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়নে বিসিক আরো তৎপর হবে। জামদানির সাথে সম্পৃক্ত নয় এমন কেউ প্লট নিয়ে থাকেন সেগুলি অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা জামদানি শিল্পের সাথে জড়িত তাদের মাঝে এটা আবার বিতরণ করতে হবে। 10 দিনের প্রদর্শনীতে শুক্র ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা আর সপ্তাহের অন্যান্য দিন সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত কোনো প্রবেশ মূল্য ছাড়াই আসতে পারবেন দর্শনার্থীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সুনামগঞ্জের ট্যাংরাটিলায় বিপজ্জনকভাবে রান্নার কাজে গ্যাস ব্যবহার করছে স্থানীয়রা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। এবছর থেকেই পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে আগামী 20 জুলাই রাজধানীর সব স্কুলের সামনে 1 ঘণ্টার মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের নেতারা। এছাড়া স্কুলে স্কুলে মতবিনিময়, লিফলেট বিতরণ সহ শান্তিপূর্ণভাবে নানা কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা। শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষার কথা উল্লেখ নেই। শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক স্তর 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। সরকার ঘোষণা দিয়েছেন 2017 সালে পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষা হবে না। অভিভাবক ঐক্য ফোরাম গত মার্চ মাস থেকে এবছরই পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিলের দাবিতে স্কুলে স্কুলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। প্রায়ই জলদস্যুর হামলার শিকার হচ্ছেন উপকূলের জেলেরা। প্রতি বছর র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের অভিযানেও রোধ করা যাচ্ছে না দস্যু বাহিনীর তৎপরতা। জেলেরা বলছেন শুধু অভিযান নয়, সুন্দরবন সংলগ্ন সমুদ্রের বেশ কয়েকটি পয়েন্টে নৌবাহিনীর ক্যাম্প বা ঘাঁটি স্থাপন করা হলে বন্ধ হবে দস্যু তৎপরতা। তবে এই বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমুদ্র উপকূলীয় বিস্তীর্ণ এলাকা জুড়ে সুন্দরবন। গভীরে বনের মধ্যে আস্তানা গড়ে জলদস্যুরা তাদের তাণ্ডব চালাচ্ছে। সমুদ্রে দস্যুতা করতে সুন্দরবনের মধ্যে ছোট ছোট খাল ও নদীগুলো ব্যবহার করছে তারা। উপকূলীয় জেলেরা বলছেন নদী মোহনাগুলোতে নৌবাহিনীর ক্যাম্প বা ঘাঁটি স্থাপন করা গেলে জলদস্যুতা বন্ধ করা সম্ভব হবে। শুধু ডাকাইতের ভয়তে আমরা তো মালিকানা মাঝিরা সবাই শেষ হয়ে গেছি। কচিখালি যদি একটা ঘাঁটি হয়, সেখানে আমরা বলেশ্বর নদী তারা পরিদর্শন করলে সেখানে হয়, এবং তারপর হইলো কটকায়। ঘাঁটিটা দরকার যে ওরা যদি ডিউটিতে থাকে আমাদের নৌবাহিনী, তাহলে মনে করেন ওরা নামতেও পারবে না, উঠতেও পারবে না, তাহলে ওরা তো জঙ্গলে বসে আমাদের জিম্ম করতে পারবে না। জেলেদের এমন দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নৌঘাটি স্থাপনে কাজ করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। এখানে যতক্ষণ পর্যন্ত নৌঘাটি না করা হবে ততক্ষণ পর্যন্ত জলদস্যুতা বন্ধ হওয়ার সুযোগ নাই। তবে আমাদের গভর্নমেন্টের পরিকল্পনা আছে একটি নৌঘাটি করার, নৌঘাটি করে এই জলদস্যুতা ইনশাল্লাহ বন্ধ করা। সুন্দরবন সংলগ্ন সমুদ্র উপকূলের কচিখালি, কটকা ও মেয়ারহালি এই 3টি পয়েন্টের মোহনায় নৌঘাটি স্থাপন করা গেলে সুন্দরবনে জলদস্যুদের আস্তানা গড়া ও কার্যক্রম বন্ধ হবে বলে আশা জেলেদের। সময় সংবাদ, বরগুনা। সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাসকূপ সংলগ্ন এলাকা থেকে বিপজ্জনকভাবে রান্নার কাজে গ্যাস ব্যবহার করছে ট্যাংরাটিলা ও আজবপুর সহ আশপাশের শতাধিক পরিবার। তবে জেলা প্রশাসন বলছেন অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানায় ট্যাংরাটিলা গ্যাসকূপ সংলগ্ন এলাকার 3 থেকে 4টি পুকুরে বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। এসব গ্যাসের উৎসমুখে সিমেন্টের তৈরি গামলা স্থাপন করে প্লাস্টিকের পাইপ দিয়ে পরিবহন করে পাশের বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিচ্ছেন স্থানীয়রা। অপরিকল্পিতভাবে পাইপলাইন দিয়ে নেওয়া এসব সংযোগ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের ইউনো এবং এসিলেন বা ম্যাজিস্ট্রেটে বলা আছে যে তারা মাঝে মধ্যে মোবাইল কোড করে যদি এরকম করে থাকে এটা বিপজ্জনক এবং এটা থেকে তারা নিবৃত্ত থাকবে, এবং তারা করছেও তাই।
আফগানিস্তানের কাবুলে দুটি শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছে। এক সংসদ সদস্য সহ আহত হয়েছেন আরো 13 জন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে কাবুলের বানাই জেলায় নেপালি নিরাপত্তা রক্ষী বাহিনীর একটি মিনিবাস লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালানো হয়। এরই মধ্যে সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে তালিবান। এর 3 ঘন্টার মাথায় চেলসিতন এলাকায় সংসদ সদস্য আয়াতুল্লাহ ফাইজানির গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে আয়াতুল্লাহ সহ 5 জন আহত হন। গেল মাসে মার্কিন ড্রোন হামলায় তালিবান নেতা মোল্লা আক্তার মনসুর নিহত হওয়ার পর থেকেই বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে জঙ্গি গোষ্ঠীটি। এরই মধ্যে গেল 1 মাসে জঙ্গি গোষ্ঠীটির 2 দফা আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 20 জন নিহত হন। এছাড়া সম্প্রতি দেশটিতে আইএস জঙ্গিদেরও উত্থান হয়েছে। গেল রোববার সে দেশের বেশ কয়েকটি প্রদেশে আফগান সেনাবাহিনী অভিযান চালিয়ে 13 আইএস সহ 24 জঙ্গিকে আটক করেছে। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। তুলজা স্টেডিয়াম মিউনিসিপালে স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড, আর সেন্ট এতিয়েনে রাশিয়ার বিপক্ষে লড়বে ওয়েলস। দুটো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। স্লোভাকিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ড্র করলেও নকআউটে খেলা নিশ্চিত, তবে হারলে পাল্টে যাবে সমীকরণ। তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি ম্যাচের দিকে। এজন্য রাশিয়ার কাছে হারতে হবে ওয়েলসকে। তাই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ রয় হজসনের দলের জন্য। 2 ম্যাচে 1 জয় 1 ড্রতে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। রাশিয়াকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে নাম লেখাবে ওয়েলস। সেক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে নকআউটে খেলবে গ্যারেথ বেলের দল। স্লোভাকিয়ার সঙ্গে ইংল্যান্ড ড্র করলে কিংবা হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ড্রাগনসরা। 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে গ্যারেথ বেলের দল। এবারে জানাবো রমজানে 2 ধর্মের সম্প্রীতির কথা। সারা দিন রোজা থেকে ইফতার করতে পারেন না রাজধানীতে এমন মানুষের সংখ্যা নেহায়েত কম না। রমজান মাসে সওয়াবের আশায় অনেকেই গরিব দুঃখীদের ইফতার করান, কিন্তু সব ঘটনাকে পেছনে ফেলে দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকার কমলাপুর বৌদ্ধ মন্দির। রমজান মাসে প্রতি সন্ধ্যায় দেখা যায় এক অভিনব দৃশ্য। ইফতারের সময় ঘনিয়ে আসলে মন্দিরে ভিড় করেন শত শত দরিদ্র নারী পুরুষ। তাদের মাঝে ইফতার বিতরণ করেন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা। শুধুমাত্র মানব সেবার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানান মন্দিরের ভিক্ষুরা। বিস্তারিত তোহা খান তামিমের প্রতিবেদনে। এই আয়োজন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবতার পক্ষের আয়োজন। যারা গ্রহণ করছেন আর যারা দিচ্ছেন দুদলই বলছে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। গত 6 বছর ধরে এভাবেই রমজান মাসে প্রতিদিন প্রায় 500 মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে বাসাবোর সবুজবাগের বৌদ্ধ ভিক্ষুরা। সব ধর্মের মূলমন্ত্র যে মানবতা, মানুষের কল্যাণ সাধন, সেটি আবারও ফুটে উঠেছে এই ইফতার বিতরণ কার্যক্রমে। সারাদিন রোজা রেখে খেটে খাওয়া এসব মানুষ যখন ইফতারি হাতে পান, তখন আনন্দের ঝিলিক ফুটে ওঠে তাদের চোখে মুখে। সারাদিন রোজা থাকে, ইফতারটা দেয়, খাই, খুব শান্তি পাই। মুসলমানদের ইফতার করা এটা খুব আমার কাছে খুব ভালো লাগছে। সারাদিন আমরা ব্যানগেরি চালাই আর ইফতারি করতে পারি না, এই লেগে এখানে আসি। প্রতিদিন দুপুর 12টা থেকে মন্দিরের নিজস্ব রান্নাঘরে চলে ইফতার তৈরির আয়োজন। ইফতারের অধিকাংশ উপকরণই তৈরি হয় এখানে। শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেন মন্দিরের ভিক্ষুরা। সকাল 11টা থেকে আরম্ভ করে 4টার ভিতরে ইফতার দেওয়া শেষ, মুসলমানদেরকে দেওয়া হয়। আর আত্মনিপীড়িত মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা এখানকার ভিক্ষুদের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান সব ধর্মের মিলবন্ধন রয়েছে এই বাংলাদেশে। আর এই অসাম্প্রদায়িক রূপটি আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বাসাবোর বৌদ্ধ ভিক্ষুদের এই ব্যতিক্রমী আয়োজনে। তাই তো সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের কার্যক্রমকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে, তবেই অসাম্প্রদায়িক দেশ হিসাবে আরো এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ধর্মটা হচ্ছে নিজস্ব ব্যাপার, আলাদা ব্যাপার। এখানে মানবতা সহ আত্মনিবেদন যারা গরিব তাদেরকে সাহায্য করা, তাদের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধা, বিশ্বাস সবকিছু আমাদের আছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছু এটা আসে যায় না। ভবিষ্যতে এই কার্যক্রমকে চালিয়ে নিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই বুদ্ধিস্ট। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ঘরমুখ যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিভিন্ন টার্মিনালে টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রথম দিনে নানা অভিযোগ, মানতে নারাজ কর্তৃপক্ষ।
রাজধানীর আবাসিক এলাকায় শপিং মলের কারণে ভয়াবহ যানজটের শিকার হচ্ছেন নগরবাসী। দুর্ভোগ চরমে, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি গণপূর্ত মন্ত্রীর। উত্তরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র সাধারণ কোনো অপরাধীর করা মজুদ নয়, উদ্দেশ্য ছিল বড় ধরনের নাশকতার, ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার। গুপ্ত হত্যার মতো বড় ধরনের নাশকতায় চট্টগ্রামের 54 জঙ্গি সদস্যের সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে। বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত। এবং রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে আর্থ-সামাজিক পরিস্থিতির অবনতি ঘটছে, অভিযোগ স্থানীয়দের। ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির তাগিদ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।